বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের নির্যাতনের শিকার, দাবি মির্জা ফখরুলের। ভিত্তিহীন অভিযোগ বললেন ওবায়দুল কাদের। শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক বললেন ডক্টর ইউনূসের আইনজীবী। নোবেল বিজয়ী নয়, বিচার হচ্ছে ব্যক্তির, মন্তব্য দুদক আইনজীবী। বঙ্গবন্ধু মেডিকেলে নেচে গিয়ে নতুন ভিসি বরণের রেকর্ড। অবৈধ নিয়োগ, পদোন্নতি, টেন্ডারে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচারে জড়িত ৫ জন গ্রেফতার। ২০ লাখ টাকার জাল নোট সহ চক্রের হোতা পাকড়াও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ২০২৬ সাল নাগাদ এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে রেলওয়ের জন্য ২০টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ব্রিফিংয়ে জানান, যেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব সেগুলো দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে শেষ করার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে বিশেষায়িত হাসপাতালের ফ্লোর বিন্যাস নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। গ্র্যাজুয়েশনে আমরা আমাদের এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হবে, সুতরাং উনি এখন থেকে আমাদেরকে বলেছেন যে এটা নিয়ে কাজ করার। গ্র্যাজুয়েশনে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে 2026-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্র্যাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করবো, এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন। বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী দমন পীড়নের শিকার উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমন পীড়ন, নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে সরকার একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে। ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের ছাত্র দলের ছেলেদের, যুব দলের ছেলেদেরকে শারীরিকভাবে বা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কারো পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো পা মুচড়ে ভেঙে ফেলা হয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, এবং অবিশ্বাস্যভাবে সত্য যে তারা কোনো চিকিৎসা পায়নি। স্ত্রী, বোন, মা, বাবা, তাদেরকে পর্যন্ত এরা রেহাই দেয়। এটা একটা ফ্যাসিস্ট সরকার। দমন, নির্যাতন ছেলের হাতিয়ার। এটা না করে তারা টিকে থাকতে পারবে না। বিএনপির প্রায়, আমার ধারণা যে ৮০ ভাগ সদস্য, কর্মকর্তা তারা এই দমন নীতি, নির্যাতনের শিকার হয়েছেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সীমান্তে হত্যা, একের পর এক নির্বাচনে কারচুপি সহায়তার জন্য বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ। সত্যিকার অর্থেই ভারতীয় পণ্য বর্জন করলে বিএনপি নেতাদের বাসায় থাকা স্ত্রীদের শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছে না? প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও কথা বলেন তিনি। আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। ওই বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোট মামা ওখানে একটা শাড়ি দিয়েছিলাম। তো আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা কই, যেটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে। তো আমার বিশ্বাস করলো যে ওটা তো কাঁথা সেলাই করতে কবে দিয়েছে, সেটাও ছিঁড়ে গেছে। আমরা কি প্রতিবাদ করতে পারি না? প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা, বাংলাদেশে হত্যা। পরশুদিন 2 জন, নওগাঁতে 1 জন, লালমনিরহাটে 1 জনকে গুলি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো না? এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে যাচ্ছে না? রুহুল কবির রিজভী বলেন, ভারতের বিরুদ্ধে নতুন করে কথা বলা হচ্ছে না,
দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য প্রতিবাদ করা হচ্ছে। অন্যের কাছে নতজানু হব না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশ কঠিন সময় অতিক্রম করছে অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সমমনা সকল রাজনৈতিক দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন চাপিয়ে দিতে মরিয়া হয়ে গেছে সরকার। এ অবস্থা থেকে পরিত্রাণ আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দেন তিনি। ফখরুল অভিযোগ করেন, দ্রব্যমূল্যে নিষ্পেষিত সাধারণ মানুষ। এ অবস্থায় সরকারের পতন ছাড়া আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি সহ গণতান্ত্রিক সকল শক্তির সরকার বিরোধী আন্দোলন অবশ্যই সফল হবে। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা এই একনায়কত্বের সরকারকে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। আমরা যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, যারা সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে 31 দফা আন্দোলন আমরা শুরু করি, সেই 31 দফা আন্দোলনের পক্ষে আমাদেরকে লড়াই করতে হবে। এক দফা আন্দোলন চূড়ান্তভাবে আমরা যেটা করেছিলাম, সেই আন্দোলনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করে আমাদেরকে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে। বিএনপির নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না। দলটির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি এমন দাবি করেছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ বানোয়াট। সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে বিএনপি মহাসচিব ঢালাওভাবে মিথ্যাচার করছেন বলে অভিযোগ তার। দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছেন, অথচ 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। সারা দেশে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে। বলেন, বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না। তাই বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে জানিয়ে ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, শিক্ষামন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা কাম্য নয়। আর গ্রামীণ ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুদকের নতুন করে অনুসন্ধানের বিষয়ে ডক্টর ইউনূস কিছুই জানেন না বলে জানান তিনি। এদিকে দুদকের আইনজীবীর দাবি, নোবেল বিজয়ী হলেও ডক্টর ইউনূস আইনের ঊর্ধ্বে নন। আহমেদ সরোয়ার হোসেনের রিপোর্ট। গ্রামীণ ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন আবারও অনুসন্ধান শুরু করেছে। গণমাধ্যমে এমন খবর বের হলে বৃহস্পতিবার এর প্রতিক্রিয়া জানান ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। তার দাবি, গ্রামীণ ব্যাংকে যা হয়েছে আইন মেনেই হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এটার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সেই সময়ের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত আরম্ভ করেছে, এই বিষয়ে আমাদের কোনো জানা নাই। তো গ্রামীণ কল্যাণকে এন্ডোমেন্ট ফান্ড হিসেবে এটা দিলেন, আবার পরবর্তীতে গ্রামীণ ফান্ড, গ্রামীণ কল্যাণ এই এন্ডোমেন্ট ফান্ডটাকে আবার রিফান্ড করে দিলেন। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এই টাকাটা গ্রামীণ ব্যাংকের কাছেই সবসময় রয়ে গেছে। এইটাকে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং আপনাদের মতো সাংবাদিকদেরকেও বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে গ্রামীণ কল্যাণ এই টাকা নিয়েছে। ইব্রাহিম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের একজন অন্যতম বিখ্যাত প্রফেসর। উনি একজন প্রফেসরকে গ্রামীণ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিয়োগ নিতে যাবেন? এই ধরনের নিয়োগ কখনো দেওয়া হয় নাই। ট্রি অফ পিস পুরস্কার ইউনেস্কো থেকে দেওয়া হয়েছে। ইউনুস সেন্টারের এমন দাবিকে শিক্ষামন্ত্রী প্রতারণা বলে উল্লেখ করেছেন। ডক্টর ইউনুসের সাথে কথা বলে বিষয়টা স্পষ্ট করার কথা জানান তার আইনজীবী। ভুলভ্রান্তি হতে পারে। আজকে শিক্ষামন্ত্রী যেই ভাষায় ডক্টর ইউনুসকে প্রতারক বলে এবং যেইভাবে কথাটা বলেছেন, এটা এই জাতির জন্য আগামী 100 বছরের মধ্যে কেউ নোবেল পুরস্কার পাবে কিনা জানি না। আর ডক্টর ইউনুস শুধু নোবেলই পান নাই, উনি পৃথিবীর 7 জন ব্যক্তির মধ্যে একজন যে কংগ্রেশনাল মেডেল আমেরিকা
এবং প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। আর আমাদের দেশে ওনার বিরুদ্ধে বলছে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে, উনি 25 কোটি টাকা চুরি করেছেন, উনি সিচকাচুর। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি আপনার কংগ্রেশনাল পুরস্কার পেয়েছেন, উনি ইউনেস্কোর এই একটা পুরস্কারের জন্য ওনার জালিয়াতি করার কোনো প্রশ্ন আসে? যেখানে একটা সমুদ্র, সেখানে বুঝি একটা পুকুর চুরি করতে আসে? দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের মতে, দুদক অনুসন্ধান করে যদি কোনো অনিয়ম পায় তবে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উনি আইনগতভাবে মোকাবেলা করুক। আমরা যেটা দিয়েছি, দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছে সেই মামলা তথ্য উপাত্তের ভিত্তিতে, রেকর্ডের ভিত্তিতে করেছে, ওনার ব্যাংকের স্টেটমেন্টের ভিত্তিতে করেছে। কাজে ডক্টর ইউনূস কোথায় গিয়েছে সেটা আমার জানার এখানে বিষয় না। ডক্টর ইউনূস আসমানে যেতে পারে, কিন্তু সেটা আমার জানার বিষয় না। কিন্তু উনি ব্যক্তি হিসেবে আইন ওনাকে মেনে চলতে হবে, উনি যেই হোক। কাজেই এখানে ব্যক্তির বিচার হচ্ছে, ব্যক্তির ট্রায়াল হচ্ছে, কোনো মানে এমন কিছু হচ্ছে না যেটা আপনার রেকর্ডের বাইরে। দুদকের আইনজীবীর মতে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে সব ষড়যন্ত্র দাবি করা হলেও আদালতে প্রমাণ হচ্ছে দুদক সঠিক পথেই আছে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। উল্লাস, নৃত্য, হৈহুল্লোড়ে নতুন উপাচার্যকে বরণ করে নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। সাবেক উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদের বিদায় আর নতুন উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হকের যোগদানকে ঘিরেই এই উৎসব। দেশের চিকিৎসা শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে একজন উপাচার্যের বিদায়, আরেকজনের যোগদান নিয়ে অদ্ভুত উদযাপন হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে অবৈধ নিয়োগ, পদোন্নতি, টেন্ডারে অনিয়ম সহ নানা অভিযোগ সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিনের বিরুদ্ধে। সেখানে নতুন উপাচার্য পেয়ে অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন বিএসএমএমইউ এর চিকিৎসকরা। তাই নতুন উপাচার্যকে স্বাগত জানানোর ভঙ্গিটা ছিল ব্যতিক্রম। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন নতুন ভিসি অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানের শিক্ষক সৃষ্টি করে এবং সেই ব্যাপারটি যেন স্বচ্ছ হয় এবং যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষকরা অবদান রাখতে পারে, সে ধরনের শিক্ষক আমি তৈরি করতে সাহায্য করব এবং সেবা মানুষ যেন এখানে এসে আস্থা পায়। মোবাইল ব্যাংকিং সার্ভিস এমএফএস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় 400 কোটি টাকা পাচার করেছে একটি চক্র। এ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, এমএফএস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় 400 কোটি টাকা পাচার করেছে চক্রটি। চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 28,50,000 টাকা, 6টি মোবাইল, 18টি সিম কার্ড, 6টি মডেম ও একটি ল্যাপটপ। সিআইডি প্রধান জানান, এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে চক্রটি আনুমানিক 400 কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার করেছে। 20,46,000 টাকার জাল নোট সহ জাল টাকা প্রস্তুতকারী চক্রের হোতা আরিফ ব্যাপারীকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। সকালে শরীয়তপুরের নড়িয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জাম। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, ইউটিউব থেকে জাল টাকা তৈরির প্রক্রিয়া দেখে তা তৈরিতে পারদর্শী হয়ে ওঠে আরিফ ব্যাপারী। পরে তার 2 সহযোগী জাহিদ ও অনিককে সাথে নিয়ে জাল নোট তৈরিতে নেমে পড়ে চক্রের সদস্যরা। মূলত ঈদ উল ফিতরকে টার্গেট করেই বাজারে জাল নোট ছাড়তে সক্রিয় ছিল চক্রটি। 71-এর গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করার লক্ষ্যে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে আরও বিচারক নিয়োগের দাবি জানিয়েছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে পূর্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে। দুপুরে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী 3 মে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এর আগে গঠিত কমিশনের প্রস্তাবনা ও সুপারিশ সংক্ষিপ্ত আকারে প্রকাশের কথাও জানান রাষ্ট্রপতিকে। উল্লেখ্য, 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
ঈদ উপলক্ষে অ্যান্ডি, ধুপিয়ান, মসলিন আর নানা রকমের সিল্কের শাড়ি আর পোশাকে সেজেছে রাজশাহীর রেশমপল্লীর দোকানগুলো। বিপণী বিতানগুলোর পাশাপাশি বেচাকেনা জমে উঠেছে ঐতিহ্যবাহী সিল্ক মার্কেটেও। রেশম কাপড়ের জন্য আলাদা ক্রেতা রয়েছে উল্লেখ করে ঈদের আগে আগে বেচা বিক্রি আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্টে বিস্তারিত। ঈদে সবার মাঝেই নতুন কাপড় কেনার ব্যস্ততা থাকে। শুরু থেকেই ভিড় দেখা যায় রাজশাহীর তৈরি পোশাকের মার্কেটগুলোতে। তবে ব্যতিক্রম রেশমপল্লীর বেচাকেনা। দিন বদলের সাথে সাথে বদলে গেছে চাহিদা। সিল্কের শোরুমগুলোতে তাই ঐতিহ্যবাহী সিল্ক, শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি শোভা পাচ্ছে থ্রি পিস ও অন্যান্য পোশাক। শাড়িটা আমার সাহেব দেয় প্রতি বছর ঈদে একটা এক্সক্লুসিভ শাড়ি, তো এটা এখান থেকে কিনবো। সিল্কের যে শাড়ি, সেই শাড়িগুলো নিতে আসছি। এক কালার শাড়িগুলোতে বিভিন্ন ধরনের কাজ করা যায়, হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্টের। থ্রি পিসই পরি মেনলি ঈদের সময় আর কি। থ্রি পিস দেখবো পরে, এখনো কেনাকাটা শুরু করিনি। এই ঈদে নিজেকে একটু অন্যভাবে যদি সাজাতে চাই, তো মনে হয় যে একটু দেখে শুনে ভালো মতো এক্সক্লুসিভ কিছু যদি পাই। চেষ্টা করেছি অনেক নতুনত্ব আনার। সফট সিল্ক থেকে শুরু করে আপনার বিভিন্ন আইটেম আমরা তৈরি করেছি, যেমন সফট সিল্ক, আপনার মুসলিন, এন্ডি, ধুপিয়ান। ক্রেতা আকর্ষণে বাহারি শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস ও শিশুদের পোশাক থাকলেও নেই তেমন ক্রেতা। ঈদে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ির দাম ৩৫০০ থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত। পাঞ্জাবি ৪৫০০ থেকে ২৫,০০০ ও থ্রি পিসের রেঞ্জ ৪,০০০ থেকে শুরু হয়েছে। দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন রেশম পোশাক যারা পরেন আর উপহার দেন, তারা পোশাকের মান ও বৈচিত্র্যকে প্রাধান্য দেন। পরে আরামদায়ক, এই জন্য রাজশাহী সিল্কে এসেছি। বাচ্চাদের জন্য কিনেছি, এখন বাবার জন্য দেখছি। কোয়ালিটি ভালো থাকে, প্রিন্টগুলো সুন্দর থাকে, এই জন্য। আমার বিয়ানদেরকে সবকে গিফট দিব, এই জন্য আসছি। সিল্ক কেনার উদ্দেশ্য হলো এটা এক শখের বিষয়। রাজশাহী সিল্ক একটু পাতলা আছে, গায়ে দিতে ভালো। প্রাইস হচ্ছে ১৫,৫০০ এবং এইটার সিল্কের নাম হচ্ছে ধুপিয়ান সিল্ক। সিল্কের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় এবং যে কাজটা দেখছেন সম্পূর্ণ হাতে কাজ করা, এই যে অল বডি কাজ করা। শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশকে সম্পূর্ণ পরাধীন করে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার কায়েম করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালদের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে বলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সন্দ্বীপ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ অন্যরা। নেতারা বলেন, বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছে। ওই ডামি নির্বাচন ৯৫% মানুষ প্রত্যাখ্যান করেছে। সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় ইফতার মাহফিলে। আমিও মনে করি যে সাহসিকতার কোনো বিকল্প নাই। আমরা জয়ের মুখোমুখি, বিজয় আমরা অর্জন করব। এই প্রতিবাদ অবস্থা যদি আমাদের থাকে, তাহলে আমরা নিশ্চয় জিতব। আমাদেরকে নির্যাতন করবে, আমাদের গুলি করে মারবে, কিন্তু এক গুলি রক্ত সারা রাজপথ প্রকম্পিত হবে এবং সেদিন এই সময় আর বেশি বড় নয়। আপনাদের কাছে অনুরোধ, এলাকায় এলাকায় সংগঠিত হন। আগামী দিনে আমাদেরকে নিজেদের রক্ষা করতে হলে, নিজেদেরকে বাঁচতে হলে এবং দেশের জনগণকে রক্ষা করতে হলে যত ত্যাগ স্বীকার করা দরকার, আরও যত রক্ত দেওয়া প্রয়োজন, যত নির্যাতন সহ্য করে নেওয়া প্রয়োজন, সকল কিছু আমাদেরকে মেনে নিয়ে আমাদের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচারকে হটাতে হবে। কোনো কিছু বলবো না, বুঝে নিতে হবে আজকে দেশ পরাধীন। দেশকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হবে। আগামী দিনে যা যা করণীয় প্রয়োজন সকল কিছু আমাদেরকে করতে হবে। বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, তাই তাদের সরাসরি নির্বাচিত করার পরামর্শ সুশাসনের জন্য নাগরিক সুজনের। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী সদস্যের তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেছে সংগঠনটি। সুজন জানায়, ৫০ জনের মধ্যে কোটিপতি সংসদ সদস্য হলেন ৭ জন। এছাড়া ঋণখেলাপী নারী সংসদ সদস্য ১৩ জন। পিছিয়ে পড়া নারীদের কোনো প্রতিনিধি নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে 50 জন নারী সংসদ সদস্য গত 28 ফেব্রুয়ারি শপথ নেন। এই নারী সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন জানায়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50 জন সংসদ সদস্যের মধ্যে 3 জন এসএসসি পাশ করতে পারেনি। 30 জন স্নাতকোত্তর পাশ করেছেন। এমপিদের মধ্যে 13 জন ব্যবসায়ী। কোটি টাকা আয় করেন 5 জন। কোটি টাকার উপরে আয় করে 2 জন, শাম্মী আহমেদ এবং অপরাজিতা হক। 50 জনের মধ্যে 20 জনের সম্পদ কোটি টাকার উপরে। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক 14 জন। আছে ঋণ খেলাপিও। সংরক্ষিত নারী আসনের সমস্যা হলো এখানে কোনো নির্বাচন হয় না, এখানে প্রার্থীদের যোগ্য অযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচনা হয়। এটা মূলত যে দলীয় ঊর্ধ্বতন ব্যক্তিদের এটা অনেকটা অনুগ্রহ, এটা টাকার গণতন্ত্র হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। জনগণের প্রতিনিধিত্বের গণতন্ত্র দুর্ভাগ্যবশত আমরা তার থেকে যোজন যোজন দূরে সরে এসেছি। সুজন সম্পাদক আরও বলেন, সরাসরি নির্বাচন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এখন অনুগ্রহ করা হচ্ছে। আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া নারীরা আছে এবং তারা অনেক দিক থেকেই তারা বঞ্চিত এবং তারা কোনোভাবেই সুযোগ পায় না যে সংসদে এসে জনগণের প্রতিনিধিত্ব করা। 50টি সংরক্ষিত আসনে যদি তারা বৈষম্যের শিকার, যারা ওই যে অন্যান্য নারীদের মতো সম্পদশালী নয় কিংবা তারা ব্যবসায়ী নয়, সেই ধরনের নারীদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে যে সাধারণ যারা বঞ্চিত তাদেরও প্রতিনিধিত্ব সংসদে থাকার সুযোগ হবে। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্বাচনের মাধ্যমে আসন সংখ্যা 100 করারও সুপারিশ করেছে সুজন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। 1,26 লাখ টাকা নির্বাচনী খরচ তুলতে একটু অনিয়ম করবেন, নিজের এমন বক্তব্যকে মজা করে দেওয়ার দাবি করেছেন এমপি আবুল কালাম আজাদ। 26 মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেয়া তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি ঘরে থেকে দেইনি, আমাকে কেউ সাহায্য করেছেন, আজকে যদি সাহায্য করেন করতে পারবো আমি, আমার প্রকল্প দিয়েই তো করি। আপনাদের টাকাটা আমি তো বাড়ির জমি বিক্রি করে দিইনি, আমার বেতন ভাতার টাকাটাও দিইনি। আমার 5টা বছরে বেতন ভাতার টাকা ছাড়া 1,26,00,000 টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামী তো আমার থাকবে না, তবে 1,26,00,000 টাকা আমার খরচ হয়েছে, এইটাও চলবে, এইটা আমি চলুক যেভাবে হোক, একটু অন্যায় করবো, আর করবো না, নাকি নাকি আমি ওই সময় 1 টাকাও খরচ হয়েছিল না, 1 টাকাও খরচ হল না। আমার 725 লাখ টাকা জমা দিতে হয় ব্যাংকে, জানেন তো আপনারা। বাংলাদেশে উদ্বেগজনক মাত্রায় দূষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, যা তুলনামূলক বেশি ক্ষতি করছে দরিদ্র, 5 বছরের কম বয়সী শিশু, বয়স্ক এবং নারীদের। এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, বাংলাদেশের জন্য পরিবেশের ঝুঁকি মোকাবেলা একই সঙ্গে উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রাধিকার। পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে তা টেকসই হয় না বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণ বছরে 2,72,000-এরও বেশি মানুষের অকাল মৃত্যুর কারণ। অনুষ্ঠানে বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ু দূষণে স্বাস্থ্য ঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে সরকার। গৃহস্থালিতে কঠিন জ্বালানির মাধ্যমে রান্না বায়ু দূষণের অন্যতম উৎস, যা নারী ও শিশুদের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি। শিল্পের বর্জ্য ও অনিয়ন্ত্রিত প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য এবং অন্যান্য উৎস থেকে আসা অপরিশোধিত ময়লাযুক্ত পানির কারণে বাংলাদেশের নদীর পানির গুণগত মানের মারাত্মক অবনতির কথা জানান মন্ত্রী। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। মাস্টার কার্ডকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল ইসলামী ডেবিট কার্ড চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। ডেবিট কার্ডের মাধ্যমে কার্ড হোল্ডাররা পিওএস ও অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপদে আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবেন। এছাড়া বিশ্বের যে কোনো এটিএম কার্ড থেকে নগদ অর্থ তুলতে পারবেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ
মোহাম্মদ মাহমুদুর রহমান, আবেদ আহমেদ খান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রোজার মাসে পরিচ্ছন্নতায় পবিত্রতা নামে মাসব্যাপী মসজিদ পরিষ্কার কর্মসূচি করছে ফ্লোর ক্লিনার লাইজল। দেশব্যাপী 100টি মসজিদের পরিচ্ছন্নতার কাজ করছে তারা। এই কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মোট 70টি মসজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও রাজধানী ঢাকা 30টি মসজিদেও এই কর্মসূচি চালানো হচ্ছে। রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিনি জানান, এবার দেশব্যাপী 100টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে চাইছে লাইজল। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবির ফ্যালকন মার্ট উপশাখা চালু হয়েছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরির সভাপতিত্বে ফ্যালকন মার্ট চত্বরে এই উপশাখার উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স বেস বাসার এয়ার ভাইস মার্শাল শফিক সরকার। বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর ফিনান্স এয়ার কমোডর জামিল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। উদ্বোধন শেষে নতুন উপশাখা অফিস ও এটিএম বুথ ঘুরে দেখেন বিমান বাহিনী ও ইউসিবির কর্মকর্তারা। ওয়াটার এইড বাংলাদেশের প্রকল্প ওয়াশ ফর আরবান পুয়ার এর গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশের মনিটরিং, ইভালুয়েশন, রিসার্চ এবং লার্নিং ম্যানেজার মোহাম্মদ মাহাদি হাসান। তিনি জানান, 4টি সিটি কর্পোরেশন এবং 3টি পৌরসভায় নিম্ন আয়ের কমিউনিটিতে গবেষণাটি পরিচালনা করা হয়। 550টি পরিবার এতে অন্তর্ভুক্ত ছিল। গবেষণার ফলাফল অনুযায়ী প্রান্তিক অবস্থায় থাকাদের 61.9% মনে করেন তারা জেন্ডার ভিত্তিতে অবমূল্যায়ন বা বৈষম্যের শিকার। বিড়ি শিল্পের ট্যাক্স ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 4 দফা দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। সকালে সুরভি উদ্যানে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন রংপুর অঞ্চলের 2 শতাধিক বিড়ি কারখানার শ্রমিকরা। বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধনে বক্তারা বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশি কোম্পানির সিগারেট বন্ধ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সাভারে। সাভার সিটিজেন ক্লাবের এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান লিটন। আলোচনায় অংশ নেন ক্লাবের সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা আখম ও সিরাজুল ইসলাম, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদি সহ অন্যরা। পরে 3 শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের সামনে। চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলের সঙ্গে যোগ দিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না সাকিব। শান্তর অধিনায়কত্বের উপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। টি-20 ও ওয়ানডে সিরিজে লড়াই হয়েছে সমানতালে। টি-20 সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা, ওয়ানডে সিরিজ জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজটি এগিয়ে যাওয়ার লড়াই। প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে তাই বাড়তি মনোযোগ নাজমুল হোসেন শান্তর দলের। দলে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে উড়াল দিয়ে পৌঁছেছেন বন্দরনগরীতে। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। তার আগে এক অনুষ্ঠানে জানিয়েছেন এই ম্যাচটা জেতা উচিত বাংলাদেশের। টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। লাল বলের ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ। সিলেটে লঙ্কানদের বিপক্ষে সহজেই ধরাশায়ী হয়েছে টাইগাররা। শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও আস্থা আছে সাকিবের। খুবই আর্লি স্টেজ, বাট আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। ব্যক্তিগত লক্ষ্যের চাইতে দলের প্রয়োজনটাই বড় বললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করা যায় বা দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত। শনিবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের নির্যাতনের শিকার, দাবি মির্জা ফখরুলের। ভিত্তিহীন অভিযোগ বললেন ওবায়দুল কাদের। শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক বললেন ডক্টর ইউনূসের আইনজীবী। নোবেল বিজয়ী নয়, বিচার হচ্ছে ব্যক্তির, মন্তব্য দুদক আইনজীবী। বঙ্গবন্ধু মেডিকেলে নেচে গিয়ে নতুন ভিসি বরণের রেকর্ড। অবৈধ নিয়োগ, পদোন্নতি, টেন্ডারে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। ডিজিটাল হুন্ডিতে 400 কোটি টাকা পাচারে জড়িত 5 জন গ্রেফতার। 20 লাখ টাকার জাল নোট সহ চক্রের হোতা পাকড়াও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।